আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমি আমার এক্সাম হলের এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো আমার এক্সাম যেদিন ছিল 11টায়, এবারও তোমাদের 11টার সময় এক্সাম আছে। তো আমার এক্সাম ছিল, আমার এক্সামের কেন্দ্র ছিল রংপুর বেগম রোকেয়া। তো বেগম রোকেয়াতে যেই কেন্দ্রে আমার এক্সাম ছিল, তো সেখানে আমি প্রায় 2 ঘন্টা আগে পৌঁছেছিলাম। তো পৌঁছানোর পর দেখি আশেপাশের লোকজন অনেক বেশি সিরিয়াস পড়াশোনা করতেছে পুরা লাইন ধরে রাস্তার মধ্যে। তো তোমরাও দেখবা, তোমরা যখন এক্সাম দিবা দেখবা রাস্তায় লাইন ধরে ধরে সবাই পড়াশোনা করতেছে। এবার অনেকে দেখবা যে 5-10 জন 15-20 জন ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে। তো এগুলো দেখে আসলে ডিপ্রেসে যাওয়ার কোনো দরকার নাই। হয়তো বা এমন হইতে পারে তুমি কোনো খাতা নিয়ে যাও নাই, বই নিয়ে যাও নাই, তুমি ভাবতেছো সবাই পড়তেছে, আমার কি হবে। তো এরকম চিন্তাভাবনা আসতে পারে। আমার নিজেরও আসছিল এরকম চিন্তাভাবনা যে ওরা সবাই পড়তেছে, আমি তো কিছু পড়তেছি না, তো আমি হয়তো বা পিছিয়ে যেতেছি। বাট আমার এতটুকু কনফিডেন্স ছিল যে যেই কোশ্চেনই আসুক ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। তো এরপর আসি, এরপর হচ্ছে আমি এক্সাম হলের দিকে প্রবেশ করা শুরু করলাম। তো শুরুতেই বলে রাখি যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস কিন্তু এক্সাম হলে অ্যালাউ না। তো তোমরা যদি কেউ ডিজিটাল ডিভাইস নিয়ে যাও সেক্ষেত্রে বাইরেই রেখে যাওয়া আমার কাছে প্রিফারেবল মনে হয়। তো তোমার সাথে যদি কেউ যায়, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ভাই বলো, তোমার ফ্রেন্ড, অথবা তোমার বাবা মা কেউ যদি যায়, তার কাছে তুমি তোমার ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে যাবা। এবং ঘড়িও অ্যালাউ না, কিছু কিছু কেন্দ্রে হয়তো বা অ্যানালগ ঘড়ি অ্যালাউ করতে পারে, বাট ম্যাক্সিমাম কেসে এবং ঘড়ি অ্যালাউই না হিসাব অনুযায়ী। তো ঘড়ি অ্যালাউ না, সো ঘড়ি নিয়ে যাওয়ার কোনো চিন্তা করিও না। এরপর যেটা হয় যে এক্সাম হলে অনেক কেন্দ্রে ঘড়ি থাকে, আবার অনেক কেন্দ্রে ঘড়ি থাকে না। তো এখানে তোমার হয়তো বা একটা টেনশন কাজ করতে পারে, ভাইয়া ঘড়ি নাই, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি। এক্ষেত্রে আসলে তেমন কিছুই না। এক্সাম হলে যারা দায়িত্বে থাকে তারা অনেক ফ্রেন্ডলি হয়। সো এই নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তারা হয়তো বা তোমাকে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট পর পর বলবে যে এতক্ষণে 20 মিনিট চলে গেছে বা 30 মিনিট চলে গেছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার সেন্টারে আমার রুমের মধ্যেও আসলে ঘড়ি ছিল, বাট ঘড়িতে ব্যাটারি ছিল না। মানে ঘড়ি ছিল বাট ব্যাটারি নাই। তো ঘড়িটা আসলে কোনো কার্যকর ছিল না। তো আমি যাওয়ার পর ওই রুমে যে দায়িত্ব ছিল তাকে আমি জানাইছিলাম যে স্যার আমার এখানে ঘড়ি নাই, তো ঘড়ির ব্যবস্থা করলে ভালো হতো। তো ওনারা চেষ্টা করছিলেন, বাট সামহাউ দে ফেল টু ম্যানেজ ইট, যে তারা ব্যাটারি ম্যানেজ করতে পারে নাই। এরপর হচ্ছে ঘড়ি ছাড়াই এক্সাম দেওয়ার চেষ্টা, ঘড়ি ছাড়াই এক্সাম দিতে লাগছে। এরপর যে সমস্যাটা, যে আমাদের টাইমে, যে তোমাদের সবসময়, আমাদের টাইম না, সবসময় যেটা করে যে তোমাকে একটা শিটের সাথে তোমাকে রিটেন এবং এমসিকিউ একসাথে দিবে। তো সেখানে বুলেটিন নাম্বার অবশ্যই মিলাই নেবা। এটা এর আগেও তোমাদের এক ভিডিওতে আবির ভাই তোমাদের বলছিল। তো এটা আমি আবার রিমাইন্ড করে দিলাম যে হচ্ছে একসাথে তুমি মিলে তারপর হচ্ছে পরীক্ষাটা দিবা। এবং ম্যাক্সিমাম কেসে ওর্স কেস যদি কল্পনা করো যে তোমাকে খাতা এবং ওএমআর এবং তোমাকে খাতা একসাথে দিবে, এবং সেটা হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট আগে। তো 1 মিনিট বা 2 মিনিট আগে তুমি হয়তো খাতা ও এমআর একসাথে পাবা। তো এই জিনিসটা একটু মাথায় রাখিও। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, হয়তো একবারই যখন দিছে তখন থেকেই প্রায় এক্সাম শুরু হয়ে গেছে, বললেই দিছিল যে আর তোমাদের হয়তো 1 মিনিটের মতো সময় আছে, তো ওএমআর পূরণ করো। এই জায়গায় বি কেয়ারফুল যে তুমি অবশ্যই ওএমআরটা অনেক ঠান্ডা মাথায় পূরণ করবা। আমি যেটা করছিলাম যে প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগছিল আমার ওএমআরটা পূরণ করতে। তো তুমিও মানে অনেক ঠান্ডা মাথায়, তোমাকে যদি 5 মিনিট আগে দেয়, অনেক কেন্দ্রে 5 মিনিট আগেই দিছে শুনছি, বাট আমার ক্ষেত্রে ওটস কেস হয়েছিল হয়তো বা। তো ওটস কেস যদি কল্পনা করো যে তোমাকে হয়তো বা 1 মিনিট আগে দিবে, 1 মিনিট আগেও যদি দেয় প্যানিক খাওয়া যাবে না, একবারে মাথা ঠান্ডা রাখবো। আমি যেটা করছিলাম যে 1 মিনিট আগে যখন দিছে আমি একবারে কুল, যে আচ্ছা 1 মিনিট আগে দিচ্ছে সমস্যা নাই, আমি এখন থেকে এটা চিন্তা করব যে আমি এখন থেকেই পরীক্ষাটা শুরু, যখন থেকে যে আমি 40 মিনিটে ধরো পরীক্ষা দেবো। তো আমি এইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে, আমার আগে ওএমআরটা ঠান্ডা মাথায় পূরণ করতে হবে। কারণ আমি জানি ওএমআর যদি আমি পূরণ করতে না পারি, তাহলে আমার আসলে যত ভালোই পরীক্ষা দেয়, আমার যদি 60টা এমসিকিউ রাইট হয়, ওএমআর যদি আমি ভুলভাল পূরণ করি তাহলে তো আমার রেজাল্ট আসবে না। তো আমি একবারই ঠান্ডা, আচ্ছা ওকে 1 মিনিট আগে দিচ্ছে সমস্যা নাই, আমি আগে ওএমআরটা পূরণ করি তারপর বাকিটা। এই জায়গায় ওএমআর পূরণ করতে যায় আমার হলে 2 জন ব্যক্তি ছিল যারা হচ্ছে ভুল করছে তাড়াহুড়া করতে যায়, এবং ওএমআর এক্সট্রা ছিল একটা। সো 2 জন ব্যক্তি ভুল করছে যে তারা হচ্ছে ওএমআর পূরণ করতে পারে নাই, মানে ওএমআর ভুল পূরণ করছে। এরপর তারা ওইখানেই কান্নাকাটি শুরু করে দিছে, বাট হেল্প করার মতো কেউ ছিল না। তো অলরেডি তারা এক্সিট, মানে তারা ফেল করে ফেলছে, কারণ তারা ভুলভাল পূরণ করছে। এরপর আরেকটা বলি, আরেকটা ঘটনা যে হচ্ছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি কোশ্চেনের মধ্যে আছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, আবার ওএমআর শিটের মধ্যে পূরণ করতে হয় কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স বায়োলজি এইভাবে। তো এই জায়গাও একজন ভুল করছে, প্রায় 12টা উল্টাপাল্টা দাগাইছে। দাগানোর পর সে বুঝতে পারছে যে 12টা দাগাই ফেলছে অলরেডি, এবং উল্টাপাল্টা দাগাইছে, এবং সেই জায়গায় আসলে কিছুই করার নেই, তার ক্ষেত্রেও কিছু করার নেই। তো এইভাবে 3 জন আমার এক্সাম হলের মধ্যে যে জাস্ট ওইখানে এক্সিট হয়ে গেছে যে ওকে সে আউট।
এরপর আমার যে নিজস্ব যে ভুলটা হয়েছে যে কেমিস্ট্রি কোশ্চেনগুলো অনেক চিপায় চাপায় কোশ্চেন থাকে, তো আমি তাড়াহুড়া করতে চাই, দুইটা কোশ্চেন যে আছে আমি এটা নোটিসই করি নাই যে এই দুইটা কোশ্চেন আছে, আমি আসলে লিখি নাই ওই দুইটা কোশ্চেন। তো হয়তো বা ওই দুইটা কোশ্চেনের অ্যান্সার দিলে আমার পজিশন অনেক আগে আসতো। তো এই জিনিসটা কেয়ারফুল থাকবা যে অবশ্যই সব কোশ্চেনগুলো একটু কেয়ারফুললি তুমি দেখবা, পড়বা এবং পরে অ্যান্সার করার চেষ্টা করবা। এবং আমার যে সাজেশনটা থাকবে এবং আমি যে নিজেই যেটা মেনটেন করছিলাম যে আমি যেগুলো ইজি অনেক আগে পাই সেগুলো আমি তাড়াতাড়ি করে ফেলছিলাম, এবং যেগুলো একটু হার্ড মনে হয়েছে এগুলো একটু পরে আমি দাগানোর চেষ্টা করছিলাম। এবং আমি আরেকটা ভুল করছিলাম ফিজিক্সে, এবং এটা আমার অনেক বড় ভুল, যে হচ্ছে আমি কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমি মেন্টালি মানে কোশ্চেনটাকে অন্যভাবে সেট আপ করে ফেলছিলাম। ওইখানে বলছিল ভি আর বের করার জন্যে। তো তুমি যদি 2020 সালের ফিজিক্সের 1 নম্বর কোশ্চেনটা দেখো, ওখানে দেখবা যে ওখানে রিটেন কোশ্চেনের কথা বলতেছি, ওইখানে ওরা বলছিল যে আর এর ভ্যালু বের করতে। তো আমি আসলে বুঝতে ভুল করছিলাম যে আমি হচ্ছে ভি এর ভ্যালু বের করছিলাম, আমি ভাবছিলাম আর এর মানটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার ভি এর মানটাও বের হয়েছে এবং প্রসেস সব ঠিক ছিল। বাট ম্যাথটা কিন্তু আমি ভুল করছি, আলটিমেটলি আমার ম্যাথটা ভুল হয়েছে এবং ওই জায়গায় আমার প্রায় 2.5 মার্ক কাটা গেছে। তো এই জায়গাগুলো একটু নোটিস করবা, কিসের মান দেওয়া আছে, কোশ্চেনটা কী বলছে, এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করবো। এবং আমি চাই আমার স্টুডেন্ট যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা যেন আমার মতো এই ভুলগুলো করে না আসো। তো হোপফুল এতটুকুই ছিল। এবং পরীক্ষার মধ্যে হ্যাঁ, আমার একটু শুরুর দিকে যখন পরীক্ষার হলে ঢুকতেছিলাম আমার একটু স্ট্রেস কাজ করতেছিল, মাথা একটু ঘোরাঘুরি করতেছিল যে কি হবে কি হবে কি হবে। এবং পরীক্ষার হলে যখন 5-10টা এমসিকিউ অনেক দ্রুত সলভ করে ফেলতে পারবা না, তখন তোমার নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স বুস্ট করবে। তো আমি নিজে যখন শুরুতে ইজি কোশ্চেনগুলোতে হাত দিছিলাম, তো ইজি কোশ্চেনগুলোতে করার কারণে আমার কনফিডেন্সটা অনেকটা বুস্ট হয়ে যায় এবং আমি ইজিলি বাকি কোশ্চেনগুলো কিন্তু সুন্দর মতো ঠান্ডা মাথায় সলভ করে আসতে পারছি। এবং এই জায়গায় একটা সাজেশন আমি তোমাদের দিব, অনেকেই তোমাদের সাজেস্ট করে যে হচ্ছে তুমি যদি অ্যান্সার না জানো তারপরও দাগায় আসো বা 4-5টা আন্দাজে ঢিল মেরে আসো। আমি সাজেস্ট করবো কখনোই এই কাজটা করিও না। তুমি যদি শিওর হও একমাত্র তখনই দাগাও। আমার 55টা আমি শিওর ছিলাম, আমি 55টাই দাগাইছি, কিন্তু সেই শিওর থেকেও কিন্তু আমার ভুল হয়েছে। এর বাইরে যদি আমি আরও 5টা দাগাইতাম তাহলে কিন্তু আমার আরও ভুল হতো। তো বি কেয়ারফুল যে তুমি যা পারো ততটুকুই দাগাবা, একদম শিওর যা পারো তাই দাগাবা। এমন যদি হয় যে 40-30%, 40-70%, 60% এরকম কোশ্চেনও দাগানোর কোনো দরকার নেই, একবারই শিওর। এমন যদি হয় 80% বা 20% দাগানোর চান্স আছে, তো সেই ক্ষেত্রে তুমি দাগাইতে পারো। বাট এমন যদি হয় যে 50-50 বা 40-60, এই জায়গায় কখনো দাগাবা না। ওকে, বি কেয়ারফুল, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।